আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। উপদেষ্টা আসিফ মাহমুদের জবানবন্দি স্থাপনা পোড়ানোর দায় চাপানো হয় আন্দোলনকারীদের ওপর। 140 আসনে প্রার্থী ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ। স্থাপনা পোড়ানোর দায় চাপানো হয় আন্দোলনকারীদের ওপর। জুলাই গণ অভ্যুত্থানের সময় তৎকালীন আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু এর দায় চাপানো হয় আন্দোলনকারীদের উপর। বিষয়টি জবানবন্দিতে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা করা হয় এবং ব্লক রেইড দিয়ে তখন ব্যাপক ধরপাকড় করা হয়। গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় 19তম সাক্ষী হিসেবে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জবানবন্দি দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তিনি। জবানবন্দিতে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশ নেন। এই আন্দোলনের কারণে শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন আওয়ামী লীগ সরকার কোটা পদ্ধতি বাতিল করতে বাধ্য হয়। 2024-এর 5 জুন হাইকোর্টের এক রায়ে কোটা পদ্ধতি আবার ফিরে আসে। এর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মিছিল করেন। এরপর 1 জুলাই টানা আন্দোলন শুরু হয়। জবানবন্দিতে আসিফ মাহমুদ এই আন্দোলনের বিভিন্ন দিনের বর্ণনা দেন। গত বছরের 19 জুলাইয়ের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, সেদিন রাতে ঢাকার গুলশানের নিকেতন এলাকা থেকে তাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। সেখানে তাকে আন্দোলন প্রত্যাহারের একটি ভিডিও বার্তা দিতে চাপ দেওয়া হয়। তিনি রাজি না হলে তাকে ইনজেকশন দিয়ে অচেতন করে ফেলা হয়। 5 আগস্টের পরবর্তী সময়ে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় আয়নাঘর পরিদর্শনে গিয়ে তিনি বুঝতে পারেন এটি ছিল সেই জায়গা যেখানে তাকে আটক রাখা হয়েছিল। আসিফ মাহমুদ জবানবন্দিতে বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের নির্দেশে তাদের তুলে আনার কথা বলেছিলেন ডিবির কর্মকর্তারা। আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে তাদের হত্যা করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশ ছিল। ডিবি কর্মকর্তা আরও বলেছিলেন, তারা দয়া করে সমন্বয়কদের বাঁচিয়ে রেখেছেন। ডিবি কার্যালয়ে বন্দী অবস্থায় আমরণ অনশন শুরু করলে এবং শারীরিক অবস্থার অবনতি হলে 1 আগস্ট মুক্তি দেওয়া হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেন আসিফ মাহমুদ। 140 আসনে প্রার্থী ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে প্রথম দফায় 140 আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে 6 দলের মোর্চা গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্রের মঞ্চে 6টি দলের শীর্ষ নেতাদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 আসনে, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা 8 আসনে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে, জেএসটির সহসভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর 4 আসনে, সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন ফেনী 3 আসনে, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কায়ুম কিশোরগঞ্জ 5 আসনে এবং ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুলকে জামালপুর 5 আসনের জন্য মনোনীত করা হয়েছে। জেএসটি, নাগরিক ঐক্য, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন 2022 সালের 8 আগস্ট গণতন্ত্র মঞ্চ নামে জোট হয়ে আত্মপ্রকাশ করে। পরে গণ অধিকার পরিষদ এই জোট থেকে বেরিয়ে যায়। গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী হাসনাত কায়ুম বলেন, আমরা গণতন্ত্র মঞ্চের 6 সংগঠন একসাথে নির্বাচন করার সিদ্ধান্তে এসেছি, কিন্তু গণতন্ত্র মঞ্চের সাথে যুক্ত হতে পারে এমন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা রয়েছে। সেদিক থেকে মঞ্চের আকার বৃদ্ধি পেতে পারে এবং অন্যভাবেও মঞ্চের আকার বাড়তে পারে।